জাতির পিতা বঙ্গবন্ধুর আজকে জন্মদিন। এই জন্মদিনের আজকের বিশেষ আয়োজন আমাদের নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন, ইতিহাসবিদ, লেখক, গবেষক, কি নন তিনি। আর আজকে আমাদের এই আজকে বিশেষ আয়োজন আমি বলছি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে, এবং সেই শিশু দিবসে আমরা সবচেয়ে ছোট একজন অতিথি, আমার এই প্রায় 3 বছর ধরে এই অনুষ্ঠানটি করছি, এই 3 বছরের মধ্যে সর্বকনিষ্ঠ যিনি এই চেয়ারে এরকম করে বসছেন অতিথির আসনে, তার নাম তাসরিন তাজওয়ার অপূর্ব। তাসিন, আমি খুবই দুঃখিত, তাসিন তাজওয়ার অপূর্ব। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অপূর্ব আসলে কি করবে। এখনই আমার ভুল ধরিয়ে দিচ্ছে, আমার নানান ভুল ধরিয়ে দিবে। অপূর্বর জন্য নির্ধারিত 18 মিনিট, আর বাকি সময়টা মুনতাসির মামুন বা আমরা যদি কোনো কথা বলি অথবা বলার সুযোগ পাই, কিন্তু আগেই বলা আছে নির্ধারিত 18 মিনিট অপূর্ব আমাদেরকে সেই অমর কবিতাটি শোনাবে। আমরা বলছিলাম অমর কবিতার কথা, কি শোনাবেন আপনি অপূর্ব? কবিতা না ভাষণ? ভাষণ। আচ্ছা, আমি তো এটাকে কবিতা বলি। আমি বলি ভাষণ। ও আচ্ছা, তো ভাষণটা কিভাবে আপনি শিখলেন? আমি ছোটবেলার থেকে যখন আমি ঘুমাইতাম তখন যখন বঙ্গবন্ধু ভাষণ হইতো তখনই এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, তখন আমি দাঁড়ায় উঠতাম। ছোটবেলা থেকে না, যখন আপনি ছোট ছিলেন? হ্যাঁ, আচ্ছা। তারপরে এই ভাষণটা আমার পছন্দ হইলো। তারপরে আমি নানুমণিকে বললাম যে এই ভাষণটা আমার পছন্দ হয়েছে, তুমি আমাকে এটা শিখাও। আমার নানু বলছে যে তখন আপনি কথা বলতে শিখছেন একটু একটু, না? সবটা শিখছেন। শিখছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে নানুমণিকে বলছি, নানুমণি বলছে আমি তো সবটা পারি না, তোমার বাবাকে বলো ক্যাসেট আনতে। তারপরে ওই দিন তো চলে গেছে। তারপর আরেক দিন আমি বাবাকে বললাম যে বাবা তুমি একটা ক্যাসেট আনো। তারপরে বাবা অনেক জায়গায় খুঁজছে, পাইছে না। তারপরে একটা জায়গায় পাইছে, এটা জায়গাটার নাম আমি জানি না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জায়গাটার নাম আমরা পরে শুনে নিব। কিন্তু বাবা তারপরে ক্যাসেট আনলো। তখন তো তুমি নেত্রকোনায় থাকতা নানুমণির কাছে, না? তখন কি সে পড়তো? তখন নার্সারিতে নাকি? তখন স্কুলে ভর্তি হয়েছে। স্কুলে ভর্তি হয়েছো না? আচ্ছা, ঠিক আছে। তখন তুমি ছোট ছিলে, এখন তো একটু বড় হয়েছো, না? আর এই ভাষণটা শিখতে তোমার কয়দিন লাগলো? অনেকদিন বসে। ভুল হয় না অনেক জায়গায়? অনেক সময় ভুল করে ফেলো না? তারপরে সেটা কে ঠিক করে দেয়? নানুমণি ঠিক করে দেয়। এখনো কি ভুল হয়? আজকে কি ভুল হবে? আমি একটু শুনবো। সেই 18 মিনিট লাগবে? পুরো 18 মিনিট করবা? অনেক সময় লাগে। অনেক সময় লাগে? বলতে পারবা তো? ওকে স্যার, 18 মিনিট কিন্তু সময় দিতেই হবে। এবং আজকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এরকম একটি আমি কবিতা বলছিলাম, আমরা এটাকে মহাকাব্য মানে একটা মহাকবিতা বলি, কিন্তু আমাকে অপূর্ব সেটা কবিতা কিছুতেই বলতে দিবে না। ছোটবেলা থেকে ও কোনো কবিতা ভালো লাগে নাই, গান ভালো লাগে নাই। ও দাবি করছে ও যখন ছোট ছিল সে দাঁড়ায় পড়তো, ঘুমের মধ্যে দাঁড়ায় পড়তো। বাবা, এবার আমি একটু শুনি ভাষণটা। দাঁড়িয়ে বলবা? ওকে, এদিকে তাকে। ওকে। ভাইরা আমার, আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন।
আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গুজিরে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনটা আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি বসে হয়, তা ন্যায্য কথা আমরা মেনে নিব। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপরে অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ করলাম, আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম যে আমি যাব। ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করে দেওয়ার পরে দেশের মানুষ প্রতিবাদ মুখরে উঠলো। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন। আমি বললাম আপনারা কল কারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আর সে অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তার আমাদের উপর ছাপিয়ে পড়েছেন। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কুল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন।
তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি যে 10ই তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো অনেক আগে বলেছি কিসের আরটিসি, কার সঙ্গে বসবো, যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। ভাইয়েরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরডিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছে, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন সর্ব উজ্জ্ব করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারকে ফেরত নিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনেক গ্রীষ্মকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেই জন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, ঘোড়া গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে। শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো অবদা কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা যদি বেতন নিয়ে আসেন, এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লক্ষ্যের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালানোর চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। আজ যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছাই দিবেন। আর এই 7 দিন হরতালে যে শ্রমিক ভাইয়েরা যোগদান করছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছাই দিবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এদেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না। শুনেন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি নন বাঙালি যারা আছেন তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে। আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মাইনেপত্র নেবার পারে। কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবেন না। টেলিফোন, টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে, এবং বিদেশে
বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের নিউজ বাইরে পাঠানো চলবে, কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ওকে একটু কোলে, অপূর্বকে আমার একটু কোলে নিতে ইচ্ছা করেছিল, আমি কোলে নিব, আমি সারাক্ষণই কোলে নিব। বাবা তোমরা কেউ আসো, তুমি এখন একটু এখানে বসো। ওকে স্যার, অপূর্বর মানে আমার এক সময় আমার কান্না পাচ্ছিল, আমি আসলে অপূর্বর এই স্পিচ শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। যাই হোক, যেই প্রসঙ্গ ধরে ও অপূর্বর এই ভাষণের প্রসঙ্গ ধরে যে কথাটা আমি একটু শেয়ার করতে চাই আপনার সঙ্গে, যে অপূর্বর বাবা আবুল কালাম আজাদ ব্যবসা করেন। আজকে উনি একটু দ্বিধায় ছিলেন এবং উনি খুব মন খারাপ করেছেন যে এরকম একটি 5 বছরের বাচ্চা, ও ভাষণটি ওর প্রাণের ভিতরে একটা তাগিদের থেকে ও এটা শিখেছে এবং ও স্কুলেও খুব সমাদৃত, নানু তাকে শিখিয়েছে। তো এটা অপূর্ব, এটা যখন গণজাগরণ মঞ্চে ও যখন এই ভাষণটি দিল, তারপর থেকে ওকে নিয়ে নানা রকমের লেখা হচ্ছে এবং এইটুক বাচ্চা, সেটা মুরতাদ কি, সে কি মানে সে কি ধার্মিক নাকি মানে ধর্মবিরোধী ইত্যাদি কথাও মানে এই বাচ্চাটিকে নিয়েও লেখা এবং তার বাবাকে উদ্দেশ্য করেও লেখা, এবং বাংলাদেশের কোনো পত্রিকাও সেই সব খবর ছাপা হয়েছে। খুবই ব্যথিত হতে হয়।